তো হানামিগা ওয়ার্ডে আছি আর এটা আমার পেছনে হচ্ছে হানামি রিভার। এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য, প্লাস আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তাদেরকে দেখানোর জন্য। এবং জায়গাটা দেখেই মনে হচ্ছে জায়গাটা অনেক পুরনো, 100, 200, 300 বছরের হয়তো পুরনো এই জায়গাটা। এটি 1256 সালে বৌদ্ধ মূর্তির ভাস্কর্য কেনকো দ্বারা তৈরি করা হয়েছিল এবং এগুলো দেখেই বোঝা যায় আসলে এটা শত শত বছরের পুরনো। পিছনে বিশাল বড় বড় মাছ আর চেরি ফুল, জাপানের জাতীয় ফুল। চেরি ফুল অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। নদীর সেই কবিতার কথাই মনে পড়ে যায়, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ওয়েলকাম ব্যাক, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। এখন আমি আছি চিবাতে, এখন ফুচুতে নাই। চিবাতে চলে আসছি, ফুচু থেকে ট্রান্সফার হয়ে আসছি। এই তো আমি যে এলাকায় থাকি সেই এলাকার পরিবেশ, মনোরম পরিবেশ, সানি ডে। এখন ধীরে ধীরে গরম পড়তেছে আর কি। শীত অবশ্য আছে, রাত্রে মোটামুটি শীত পড়ে, তবে এখন ধীরে ধীরে গরম পড়তেছে। এটা আমি যে সাইডে আছি এটাও মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন কোম্পানি আছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে দেশে এবং বিদেশে এগুলো এক্সপোর্ট হয়। তো এখানে বলতে না বলতেই আমার আশপাশে অনেক ফ্যাক্টরি, কোম্পানি। এখানে তোহো কফি ফ্যাক্টরি সম্ভবত এটা, আরও বিভিন্ন ফ্যাক্টরি আছে এখানে, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে আমার আশপাশে। আসলে এখানে আমি আসছি বেশি দিন তেমন হয় নাই, তো আশপাশটা ঘুরে তেমন দেখা হয় নাই। তো যেটুকু দেখছি এখানে অনেক ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, বিভিন্ন জিনিস তৈরি করে। তো আমার ভিডিও যারা দেখে তারা মূলত জানে আমি এর আগে ছিলাম ফুৎসু শহরে, চিবা প্রিফেকচারের ফুৎসু শহরে ছিলাম। তো এখন আছি চিবা প্রিফেকচারের হানামিগা ওয়ার্ডে আজকে। আমাদের দেশে যেমন বিভিন্ন নির্বাচনী এলাকায় ওয়ার্ড থাকে, এটাও এরকম আর কি ওয়ার্ডের মতো। তো হানামিগা ওয়ার্ডে আছি আর এটা আমার পেছনে হচ্ছে হানামি রিভার। তো এখন যাচ্ছে হচ্ছে হানামিশিমা পার্কে, খুবই সুন্দর একটি পার্ক, পুরনো পার্ক। এর পাশ দিয়ে নদী বয়ে গেছে, ছোট্ট একটা নদী, খুবই সুন্দর নদীটা। আর এই নদীটা দেখে একটা কবিতা মনে পড়ে গেল ছোটবেলায়, যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। সরি, আমার মনে নাই আসো ঠিক হলো কি না, তবে নদীটা দেখে ওই রকম ছোটোবেলার সেই কবিতার কথা মনে পড়ে যায়। এবং এই আশপাশে অনেক ওতেরা দেখলাম, জিনজা ওতেরা, জাপানের ট্রেডিশনাল যে উপাসনা এগুলো আছে বা ট্রেডিশনাল যে বাড়িগুলো আছে এখানেও প্রচুর আছে। যে এই পাশটাতে হচ্ছে জাপানিজদের উপাসনালয়। এখানে এখানে গতকাল রাত্রে আসছিলাম, এসে এখানকার ট্রেডিশন দেখলাম আর কি। এখানে অনেক জাপানিজ ট্রেডিশনের বাড়িঘর আছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে, এবং এটাই জাপানের যে ট্রেডিশন কালচার প্রকাশ পায়। সো এখানে যখন চায়নাতে ছিলাম ওইরকম এইসব বাড়িঘর দেখলাম ট্রেডিশনাল, মূলত সেম ওই রকমই লাগে, ফিলটা লাগে আর কি, যে মনে হয় চায়নাতেই আসি। যখনই কোনো জাপানের কোনো নতুন শহরে যাই, নতুন জায়গায় যাই, তো আশপাশটা ঘুরে দেখার চেষ্টা করি, আশপাশে কী জিনিসগুলো আছে। মূলত দেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি বলে 4K বলা চলে। যে জায়গায় মানে যাওয়া যায়, মানে চোখটা যেন আমরা যখন 4K ভিডিও দেখি মনে হচ্ছে ওই রকম আর কি। মানে পরিবেশটা খুবই সুন্দর জাপানের, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। তো বলতেছিলাম যে জায়গায় যাই সেই জায়গাটা আশপাশটা ঘুরে দেখার চেষ্টা করি, কি কি মেইন প্লেস আছে এখানে ঘোরার জন্যে, এবং ঘুরে ঘুরে এই ভিডিও ব্লগিং করি আর কি। এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য, প্লাস আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তাদেরকে দেখানোর জন্য। এটা সম্ভবত এই উপাসনালয় যাওয়ার সিঁড়িটা। তো উপরে উঠে দেখি কি আছে।
ও কত সুন্দর ফুল পড়ে আছে। এরকম ফুল সম্ভবত আমি প্রথম দেখলাম, এর আগে কখনো দেখছি কি না মনে পড়তেছে না। শিমুল গাছের যে ফুল ছোটবেলায় দেখতাম, ওটা নিয়ে খেলা করতাম, ওই রকম সাইজের হয়তো কিছু একটা ফুল। আর যেটা ভাবছিলাম সেটাই আর কি, এটা জাপানিজদের উপাসনালয়, জিনজা বলে ওতেয়ারা। এখানে এসে জাপানিজরা উপাসনা করে এবং জায়গাটা দেখেই মনে হচ্ছে জায়গাটা অনেক পুরনো, 100, 200, 300 বছরের হয়তো পুরনো এই জায়গাটা। মন্দিরের ভেতরে একটি বৌদ্ধ মূর্তি আছে, যেটি অন্ধকারের কারণে দেখাতে পারছি না। বৌদ্ধ মূর্তিটি প্রতি 33 বছর অন্তর জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। প্রায় 230 সেন্টিমিটার উচ্চতার বিশাল মূর্তিটি তার পৃষ্ঠে রং না করে রাখা হয়। লম্বা মুখ, মজবুত দেহ এবং সুং রাজবংশের রীতির বাঁকানো পোশাক কামাকুরা যুগের মূর্তিগুলোর বৈশিষ্ট্য। মূর্তির ভেতরে থাকা চীনা কালের শিলালিপি অনুসারে এটি 1256 সালে বৌদ্ধ মূর্তির ভাস্কর্য কেনকো দ্বারা তৈরি করা হয়েছিল। হানাশিমা কানুন নামের পরিচিত এই মূর্তিটি এখনও মানুষের মধ্যে জনপ্রিয়, মানে জাপানের মানুষের মধ্যে জনপ্রিয় আছে। মন্দিরের বাহিরে সাইনবোর্ডে এই কথাগুলি লেখা আছে। পেছনে এটি একটি মন্দির, জাপানি যে ওতেয়ারা জিনজা বলে। এটা অনেক পুরনো, এটা 1256 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং ভেতরে একটা মূর্তি দেখলাম। সেই মূর্তি এখানে জাপানিজরা এসে উপাসনা করে। অনেক পুরনো একটা মন্দির, এর স্ট্রাকচারটা অসাধারণ আর কি, কাঠের স্ট্রাকচার। এর বাড়ি ঘরটা যেভাবে এরা নির্মাণ করছে, আসলে স্ট্রাকচারটা অসাধারণ। একটা মোঘল আমল বা একটা আগের যুগে রাজাদের যে ভীষণ পোশাক, যেরকম বাড়িঘরের স্ট্রাকচার আমাদের দেশে যেমন জমিদার বাড়ি বা তাদের যে ব্যবহৃত জিনিসগুলো স্ট্রাকচার যেগুলো, এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এখানেও এটা শত শত বছরের পুরনো এখানকার এই স্ট্রাকচারগুলো, প্লাস এই গাছগুলো শত শত বছরের পুরনো গাছ, দেখেই বোঝা যাচ্ছে জাপানিজরা এসে উপাসনা করে। আর এখানে মূলত ছুটির দিনগুলোতে বেশি ভিড় হয়, এখানে আসে অনেক লোক উপাসনা করতে। তবে এর মানে লম্বা যখন ছুটি থাকে তখন আসলে মন্দিরগুলোতে একটু ভিড় লেগে থাকে। যেমন নিউ ইয়ার সময় আসলে দেখছিলাম অনেক মন্দিরে একদম সিরিয়াল লেগে গেছে তারা উপাসনা করতে। আর এর আগে টোকিওতে মেইজি জিনগুতে গিয়েছিলাম। মেইজি জিনগুতে গিয়ে দেখি ওখানে বিভিন্ন রকমের চিরকুট ঝুলিয়ে রাখে, তো এখানেও আছে এরকম ব্যাপারটা। এখানে হয়তো বিভিন্ন জিনিস লিখে এখানে ঝুলিয়ে গেছে, তাদের ভালো কিছু হবে, তাদের যে বিলিফ ওইটা অনুসারে। আর এখানে সমাধি সম্ভবত, এটা অনেক পুরনো সমাধি। আসলে আজকাল যে সমাধিগুলো দেখা যায় এরকম না, এখানকার সমাধিগুলো আসলে অন্যরকম লাগতেছে। এখানে বিভিন্ন ডিটেলস লেখা আছে এই মন্দির সম্পর্কে। চিবা প্রিফেকচারের এটি একটি হানামিগাওয়া ওয়ার্ডের একটা মন্দির। তো এরকম টাইপের মন্দিরগুলো, এরকম স্ট্রাকচারের মন্দিরগুলো জাপানের বিভিন্ন শহরে দেখা যায়, বিভিন্ন জায়গায়। যেমন টোকিওতে তো দেখছি, এটা হচ্ছে চিবাতেও দেখলাম, এবং আমি যে ফুৎসুতে ছিলাম সে ফুৎসুতেও আছে। এবং ফুৎসু থেকে যখন আমি কোনো জায়গায় যেতাম আর কি বাসে করে, সে জায়গায় যাওয়ার পরেও বিভিন্ন জায়গায় এরকম স্ট্রাকচারে যে মন্দিরগুলো সেগুলো দেখা যেত। এবং বেশ ঘন ঘন মন্দির এখানে আছে, যেটা আসলে চায়নাতে দেখতাম না। চায়নাতে তো বেশিরভাগ লোকেরই ধর্ম নাই। সো এখন মানে চায়নাতে এরকম ট্রেডিশনাল মন্দির, ট্রেডিশনাল বাড়িঘর আসলে তেমনটা দেখা হয় নাই, দেখি নাই কে। চায়নাতেও বিভিন্ন জায়গায় গিয়েছি। সো জাপান এসেই আসলে এরকম স্ট্রাকচারে যে মন্দিরগুলো, বাড়িঘরগুলো, তাদের যে ট্রেডিশন, তাদের যে ঐতিহ্য, এটা আসলে বেশি দেখা হয়েছে। এখানে একটা ঘন্টা, বেল, আগের যুগের হয়তো এই ঘন্টা দিয়েই তাদের যে উপাসনালয় কার্যক্রম সেগুলো পরিচালনা করত। এটা সম্পূর্ণটা কাঠ দিয়ে তৈরি। সো এখানে জাপান যেহেতু ভূমিকম্পর দেশ,
এখানে যে কংক্রিটের যে বিল্ডিংগুলো আসলে এগুলো টেকে খুবই কম আসলে, কারণ এখানে ভূমিকম্পে প্রচুর ঝাঁকুনি হয়, সেটার জন্যে আসলে বিল্ডিং ফেটে যায়, ভেঙে যায়, প্লাস হচ্ছে বিল্ডিং যখন ভেঙে যায়, ফেটে যায়, ওখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে বেশি হয়। সো কাঠের বাড়ি একটু নিরাপদ আর কি। এটা যদি ভেঙেও যায়, এটার উপরে মানুষ বা কি বাড়িঘর যদি মানুষের উপর পড়ে, আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটাও মানে বেশি হয় না আর কি। শত শত বছর আগের এই মন্দির এবং জাপানের যে ঐতিহ্য স্ট্রাকচার, এটা এখানে প্রকাশ পায় জাপানের। আর যেটা বলছিলাম এর আগে, বিভিন্ন সময় বিভিন্ন সিটিতে যাই, এরকম টাইপের যে স্ট্রাকচারে যে মন্দিরগুলো বিভিন্ন জায়গায় দেখা যায়। তো টোকিও তো দেখছি, এখানেও দেখলাম, ফুৎসুতেও দেখছিলাম, কিমুৎসুতেও আছে, কিসারাজুতেও আছে, এবং হোক্কাইডোতে যখন গিয়েছিলাম ওতারু, ওখানেও দেখছিলাম। তো জাপানের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে এরকম স্ট্রাকচারের মন্দির দেখা যায়। আর এর শুধু মানে যে এরকম স্ট্রাকচারের যে মন্দিরগুলো শুধু মানে যে একটা যে বিল্ডিং বা একটা যে স্ট্রাকচার এরকম না, এবার আশপাশে অনেকগুলো ছোট ছোট বা ওই রকম টাইপেরই আরও স্ট্রাকচারের ঘর থাকে, সেগুলো কাঠের তৈরি, এবং এগুলো দেখেই বোঝা যায় আসলে এটা শত শত বছরের পুরনো। কাঠগুলো কত সুন্দর নিখুঁতভাবে এই স্ট্রাকচারগুলো করে রাখছে শত শত বছর আগে। 1256 সালে, ভাবা যায় কত বছর আগের এই স্ট্রাকচারগুলা। বিশাল বড় বড় মাছ এখানে দেখা যাচ্ছে। পিছনে বিশাল বড় বড় মাছ, আসলে এখানকার লোকজন না, এখানকার লোকজন আসলে পুকুরের মাছ, নদীর মাছ এগুলো খায় না, বলে এগুলো গন্ধ। কিন্তু আমাদের কাছে তো এই মাছগুলো খুবই সুস্বাদু আর কি, বিশেষ করে নদীর মাছ। পুকুরের মাছটা একটু মানে টেস্টটা কম, কিন্তু নদীর মাছ তো টেস্ট অনেক বেশি। আর এখানকার লোকজন সাগরের মাছটা বেশি পছন্দ করে। তো এখানকার এরকম মাছের সাইজ দেখে মনে হচ্ছে এখানকার মাছ এরা খায় না আসলে। খুব বড় বড় মাছ এখানে দেখা যাচ্ছে। ওয়াও! সো এখানে এই মাছ সম্পর্কে একজন জাপানিজকে আমি জিজ্ঞেস করলাম এই মাছ আসলে খায় কি না তারা। তো বলে এটা মানে মাছগুলো খায় না, এগুলো খায়, তবে এটা অন্য সাইডে আর কি। তবে পুকুরের মাছগুলো এখানে যে খায় না, এখানে মানে সাজিয়ে রাখছে, ডেকোরেশন করে রাখছে আর কি লোকজনকে দেখার জন্য, তাই এখানকার মাছগুলো আসলে ধরে ধরে খায় না। সো এখানে এসে চেরি ফুল দেখলাম। চেরি ফুল মাত্র ফুটতেছে, তো নিচের গাছগুলোতে এখনও ফোটা শুরু হয় নাই। এটা শিডিউল মূলত এপ্রিলে, এবং এপ্রিলে এর জন্য ছুটিও থাকে। চেরি ফুল জাপানের জাতীয় ফুল। চেরি ফুল অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, তবে নিচের যে গাছগুলো দেখলাম ওগুলোতে এখন পর্যন্ত ফোটা শুরু হয় নাই। এখানে কিছু কিছু গাছে আর্লি এটা ফুটতে শুরু করছে। আর এটা হচ্ছে এদেশের জাতীয় ফুল, এবং এই এপ্রিলের শিডিউলে যখন এই ফুলগুলো ফোটে, তখন হচ্ছে নিচে বসে জাপানিজরা পিকনিক করে। উপরের মনোরম পরিবেশ। এদেশের পার্কগুলো খুব সুন্দর হয় এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে দেখে মনে হয় আসলে পরিত্যক্ত আছে। এখানকার মানুষজন খুবই ব্যস্ত থাকে, কাজে ব্যস্ত, দেখা যায় কাজ টু বাড়ি, বাড়ি টু কাজ, এরকমই। ছুটির দিনে তারা রেস্ট নেয়। আর কিছু কিছু লোক আছে যারাই আসলে ঘুরতে বের হয়, যারা আসলে ঘুরতে ভালোবাসে। তো এখানে দেখে জায়গাগুলো দেখে মনে হয় মানে প্রতীক, মানুষের কখনো পাড়া পড়েনি এরকম আর কি। বিভিন্ন সময় বিভিন্ন গাছে ফুল ফোটে, তো এখন মূলত চেরির সময়, জাপানের জাতীয় ফুল। এখানে
এখনই ফোটার শিডিউল। এখন যেহেতু মার্চ মাস শেষের দিকে, এপ্রিলে এগুলো পুরো দমে ফুটে উঠবে, তখন এই পার্কগুলো দেখতে খুবই সুন্দর লাগে। পার্কের মধ্যে একটা ছোট্ট পুকুর এবং এখানে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ওয়াও, মনে হচ্ছে সুইজারল্যান্ডের মতো আর কি। সুইজারল্যান্ডে কখনো যাওয়া হয় নাই, তো ফিলিংটা মনে হচ্ছে সুইজারল্যান্ডের মতো। বিভিন্ন ভিডিও দেখছি, এটার মতো লাগতেছে আর কি। ওয়াও, দারুণ। এখানকার পানিগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। বিকালবেলা পার্ক দিয়ে হাঁটতেছি এবং পার্কের ভেতর দিয়ে ছোট্ট একটা পুকুর বয়ে গেছে এবং এই পুকুরের জায়গা দিয়েই, মানে নালা দিয়েই ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তবে এই পাশটাতে মাছ নেই, মাছ জাস্ট ওই পাশটাতে দেখছিলাম। হাঁটা তো স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো, এমনিতে ঘোরাফেরা হলো। সো ঘুরে ঘুরে পার্কটা দেখলাম। সো অনেক বলা যায় অনেক দিক থেকে উপকার হলো আসলে। দেখলাম ঘোরাফেরাও একটা আসলে মনের কি বলে এটাকে, মনের জন্য ভালো। মনটা ভালো থাকে ঘোরাফেরা করলে, আর হাঁটলে শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে মন তো ভালো থাকবে। এই পাশটাতেও ঝর্ণা প্রবাহিত হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, জাস্ট নিচে খালি পাতা পড়ে আছে। মনে হচ্ছে এখানকার পানি পান করা যাবে এরকম। সুন্দর একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে এবং এইখান দিয়েই প্রবাহিত হয়ে একদম আর যেখানে মাছ দেখতেছিলাম ওইখানে হয়তো চলে গেছে। এবং এটি মানে কী বলে, মানে কৃত্রিম ঝর্ণা, এটা বানানো ঝর্ণা আসলে। যেটা ন্যাচারাল সেটা তো ন্যাচারালি বিভিন্ন পাহাড় পর্বতে দেখা যায়। যেহেতু শনিবার, আজকে ছুটির দিন, এখানে অনেকে আসছে, তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে খেলাধুলা করার জন্যে। আর এখনও মূলত শীত আছে, এই জন্য গাছের পাতাগুলো ঝরে গেছে। আর যে মূলত অটামে গাছের পাতাগুলো ঝরে যায় এবং সামারে এই গাছের পাতাগুলো আবার পুনরায় সজ্জীবিত হয়। সো তখন আসলে পার্কগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সাকুরার সময় এই পার্কের যে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং উৎসবমুখর পরিবেশ হয় এখানে আসলে তখন। আর এই জায়গাগুলোতে যখন আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো বাংলাদেশের একটা জিনিসই খুবই মিস করি, সেটা হচ্ছে ঝালমুড়ি চটপটি। বাংলাদেশ হলে এখানে অনেক ঝালমুড়ি চটপটি এগুলো পাওয়া যেত। এখানে বসে ঝালমুড়ি চটপটি বাদাম খাইতাম, গল্প করতাম বন্ধুদের সাথে। সুন্দর বসার জায়গা, প্লাস এই পাশটাতে ফুল ফুটে আছে। আর জাপানের পার্কগুলোতেই তারপরে হচ্ছে রাস্তার ধারে এরকম চেরি গাছগুলো লাগায়, যেন আসলে যখন এপ্রিলে যখন সাকুরা ফুল ফোটে তখন এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এবং এখানে প্রচুর লোকজন আসে, তারা ছবি তোলে, বিভিন্ন ফরেনাররা আসে এখানে। আর বলতেছিলাম যেটা তখন ছুটি হয় একটা জাপানে, তখন ওই ছুটির দিনে সবাই আসলে যারা ফ্যামিলি নিয়ে এসে চেরি ফুল গাছের নিচে বসে পিকনিক করে। সো পার্ক থেকে ব্যাক করতেছি, একদম মনে হচ্ছে পার্কটা আসলে একটু উঁচাতে ছিল, নিচে উঁচা দুটোতে মিলেই ছিল আসলে, কিন্তু এখন মানে মনে হচ্ছে পাহাড় থেকে একদম নিচে নামতেছে এরকম ফিল হচ্ছে। এখান থেকে খুবই সুন্দর এবং বিভিন্ন জায়গায় যে চেরি ফুল গাছ আছে এবং এই গাছ বিভিন্ন গাছে আর্লি ফুল ফুটে গেছে অলরেডি।
জাপানের রাস্তার মোড়ে মোড়ে এরকম সেফটি গ্লাস আয়না থাকে সেফটির জন্য, কারণ এক পাশ থেকে আসলে যেন দেখা যায় অন্য পাশে কোনো গাড়ি আছে কিনা। তো জাপান দেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সো এখানে ভিডিও করলে আসলে ভিডিওগুলো দেখতেও খুবই সুন্দর লাগে, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন, সব জায়গায় একদম সাজানো গোছানো। এই যে কমলা ধরে আছে, খাওয়ার লোক নাই, বাসায় এখন আছে কিনা লোক। বিভিন্ন জায়গায় জাপানের বিভিন্ন বাড়িতে এরকম কমলা গাছ থাকে, বড় বড় কমলা, ছোট ছোট কমলা এগুলোও আছে। এগুলো দেখা যায় কি যে নিচে পড়ে পড়ে থাকে, আসলে আশপাশের লোকজন, আশপাশের প্রতিবেশী সেগুলো এগুলো ধরে না, পথচারী যারা আছে তারাও কেউ নেয় না। সো এটা একটা ইন্টারেস্টিং যে পচে পচে যায়, নিচে পড়ে পচে পচে যায়, তাও কেউ ধরে না। এখানে কেউ কারো জিনিস ধরে না, নেয় না, ইউজ করে না। এর জন্যই সম্ভবত এদেশে ক্রাইমটা নাই আসলে, যে আমার একটা গাড়ি আছে বা বাইক আছে বা যেটাই হোক, আমার মোবাইল আছে, সেই মোবাইলটা চুরি করে নেবে, হারিয়ে যাবে, এরকম কিছু আসলে নাই এখানে। এই জন্যই হয়তো যে কেউ কারো জিনিস ধরে না, ইউজ করে না। এটা বেশ পুরনো একটি বাসা মনে হচ্ছে। এখানে ওই মন্দিরের মতো বেশ স্ট্রাকচার, খুবই সুন্দর। ওয়াও, এখানকার বাড়িঘরের স্ট্রাকচারে যে বাড়িঘরগুলো আছে এরকম জাপানের ট্রেডিশনাল যে বাড়িঘরগুলো, এগুলো আসলে বেশ পুরনো হয় আসলে। মূলত এই ধরনের যে স্ট্রাকচারের যে বাড়িগুলো, সেগুলো বেশ পুরনো হয়, শত শত বছরের পুরনো, এবং এগুলো কংক্রিটের মতো টেকসই ভালোই। যা দেখলাম, যেটা আসলে মন্দিরের মতোই দেখলাম, যেটা মন্দির 1256 সালে সেটা স্থাপিত হয়ে এখন পর্যন্তও আছে। সো যে কংক্রিটের বাড়ি তৈরি করলেই যে এটা বেশি দিন টিকবে, যে কাঠের বাড়ি তৈরি করলে কম দিন টিকবে, বিষয়টা এমন না। যেটার প্রমাণ ওই জাপানের যে মন্দিরগুলো, সেগুলো শত শত বছরের পুরনো। তবে এখানে এসে, বিশেষ করে এই নদীর ধারে এসে একটা জিনিস পাল্টে গেল আসলে। সেটা হচ্ছে, এর আগেও ভিডিওতে আমি বলছিলাম, জাপানিজরা নদী পুকুরের মাছটা পছন্দ করে না, এরা খায় না। কেন খায় না? এরা গন্ধ বলে, যে নদীর মাছে, পুকুরের মাছে গন্ধ। কারণ নদী একটা মোটামুটি একটা আবদ্ধ আর কি, নদীর স্পেসটা তেমন না, তাই পুকুর তো ওটাই। তো ওখানকার মাছগুলো গন্ধ হয়, সমুদ্র এটা বিশাল একটা স্পেস, সো এখানকার মাছগুলো আসলে তারা বেশি খায়। তবে এখানে এসে দেখলাম এই যে এখানকার লোকগুলা জাপানিজই হবে, এখানে মাছ মারতেছে। সো আসলে ধারণাটাই পাল্টে গেল যে এখানকার লোকও আসলে নদীর মাছ খায়, যেটা আসলে বুঝলাম এখানে। সো এর আগে কখনো নদীতে কাউকে মাছ ধরা দেখিনি, শুধু সমুদ্রেই দেখছি। সো এখানে এসে দেখলাম এখানে লোকজন মাছও মারে। ওয়াও, এটা খুব ছোট একটা নদী, এবং এই নদীতে অনেকে মাছ ধরতেছে। নিহনজিন খাওয়ানো সাকানো সুকি দেsuか？どうですかね。多分海の方が多いと思いますよ。前の方言った川の魚臭いです。日本人ってあまり食べません。食べないです。するまでを楽しんでいただけ。ওনাকে জিজ্ঞেস করলাম জাপানিজরা নদীর মাছ খায় কিনা, তো উনি বলতেছে সাগরের মাছ আসলে ভালো আর কি, নদীর মাছ তেমনটা না। তো আসলে পুকুরে এবং নদীর মাছ বলে গন্ধ। যেটাতে চায়নাতে দেখছিলাম বিভিন্ন কোম্পানির বাইসাইকেল রাস্তাতে আছে, এবং কিউআর কোড স্ক্যান করে নির্দিষ্ট টাকা পরিশোধ করে মান্থলি প্লাস ডেইলি বেস ইউজ করা যায়। তো এখানেও এই সাইকেলগুলো আছে এরকম, এখানে লেখা আছে বাইসাইকেল রেন্টাল স্টেশন, এখান থেকে রেন্ট করে বিভিন্ন জায়গায় যেতে পারে। এখন এটা শুধু পার্কের জন্য রাখছে কি না বলতে পারবো না, অন্য জায়গায় এরকম পার্কিং তেমনটা আমি দেখি নাই। তো এখান থেকে নিয়ে গিয়ে যে অন্য একটা জায়গায় রেখে দিবেও, সেটা পারবে কিনা আসলে জানি না। অনলি শুধু এই পার্কের জন্যই রাখছে কিনা বলতে পারতেছি না। নদী আছে বলেই এখানে ব্রিজ দিয়ে রাখছে। এই যে পাশটাতে আমি হেঁটে যাচ্ছি, এই পাশটাতে শুধু মানুষজন এবং সাইকেল চলাফেরা করতে পারে, আর ওই পাশটা যে ব্রিজটা, ওটাতে গাড়ি চলাচল করতেছে। ছোট্ট একটা নদী প্রবাহিত হয়ে গেছে। পার্কে যাওয়ার সময় এখান দিয়ে ক্রস করে গেছি, এবং বাসায় যাওয়ার সময়, ফিরে যাওয়ার সময় এই
ব্রিজটা দিয়ে যাচ্ছি এবং এই নদীটা দেখে সেই কথাই আবার সেই নদীর সেই কবিতার কথাই মনে পড়ে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো ছোট নদী দেখে কবিতার কথা মনে পড়ে গেল। পার্কে ঘুরতে যাওয়ার সময় এটা আসলে নামার সময় পড়ছিল এটা, কিন্তু ওঠার সময় আসলে এটা বড় একটা গড়ান আর কি, পাহাড়ের মতো। এটা উঠতে অনেক টায়ার্ডের বিষয়, ক্লান্ত হয়ে যাব। অনেক উঁচু একটা পাহাড়ে উঠতেছি। যাদের আসলে ব্যায়াম করা প্রয়োজন, স্বাস্থ্য ঠিক রাখা, এক্সারসাইজ করা, আসলে সবারই আসলে এক্সারসাইজ করা প্রয়োজন স্বাস্থ্য ভালো রাখার জন্যে। তো এরকম মানে কি বলে, ঢালু জায়গায় 2-3 বার উঠলে পারে একদম এক্সারসাইজ হয়ে যাবে। তো বাসায় চলে যাচ্ছি বিকেলবেলা, ইফতার মুহূর্ত, একটু পর বেলা ডুবে যাবে, ইফতার করব। জানি ঢালু ছোট চিপা রাস্তা, কারণ এখান থেকেও আমাদের দেশের যে কাঁচা ড্রাইভারগুলো এখান থেকেও তুলে দেয়। আসলে এখানে যাইতেও ভয় লাগে, তবে এখানে নিরাপদ আসলে, কারণ এখানে যে সাদা দাগটা আছে, এই দাগের বাইরে এরা কখনোই গাড়ি চালাবে না। সো এখানকার নিয়মকানুন অনেক মানে স্ট্রিক্ট, নিয়মকানুন ভঙ্গ করলে পানিশমেন্টও আছে, খুব বড় ধরনের পানিশমেন্ট, ছোটোখাটো পানিশমেন্ট না। বাসার কাছে চলে আসছি অলরেডি, একটু পরে বেলা ডুবে যাবে। আশপাশের মনোরম ভিউ, লোকজন নেই। জাপানের কিছু নির্দিষ্ট পয়েন্টের ছাড়া আসলে লোকজন তেমন একটা দেখা যায় না, সবাই কাজ না থাকলে বাসার মধ্যেই থাকে। সো এর রেসিডেন্সিয়াল যে এরিয়াগুলোতে, সেগুলোতে গেলে পারে একদম ছমছম নিরাপত্তা, কেউ নাই এরকম মনে হয়। আমাদের দেশের শহর গ্রামগঞ্জ, সেখানে লোকজন প্রচুর দেখা যায় রাস্তায় বের হলে। এখানে আসলে তেমনটা না, এখানে লোকজন কাজ না থাকলে বা এখানে বাসায় থাকে আর সময় কাটায়।